মুখোপাধ্যায়। আমাদের আজকের নাটক দাঁতের লড়াই। দেখুন, আস্পর্ধাটা একবার দেখুন, নাম ধরে ডাকছে। একে স্বামী, তার উপরে বয়সে বড়, গুরুজন। না, একটু কোরকে না দিলে আর চলছে না। কি হলোটা কি? চুপ চুপ। ধমকাচ্ছ কাকে? এইদিকেই আসছে আবার। মানে ওই কাজের লোকটাকে গো। মিছি মিছি ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ও তো কিছু করেনি। করেনি তাতে এই, ওকে বুঝিয়ে দিলাম। ও, তুমি ওর উপর ধমক প্র্যাকটিস করছো? না না, মানে কি হলো কি হলো কি হলো? মানে দাঁতে খুব ব্যথা, ও, কথাবার্তা সব বেলাইন হয়ে যাচ্ছে গো। বাপরে 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 বাপ। বললাম খানিকটা বাবলা গাছের ছাল সেদ্ধ করে দাও। তা বাবলা গাছের তলায় গিয়ে বসে থাকলেই তো হয়। তাই তো আছে, একটু কুলকুচো করে দেখতুম। নিকুচি করেছে তোমার বিনি পয়সার চিকিৎসা। বাবারে, চোয়াল থেকে বেম্বতালু পর্যন্ত ঝনঝন ঝনঝন করে উঠছে গো। তাহলে তাহলে একটু গরম গরম দুধ খাও, ব্যথাটা নরম পড়বে। আরে বাবা, তার আগে দাঁতটা পড়ে যাবে। আরে দেখি 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 তোমার কোন দাঁতটা, দেখি দেখি হাঁ করো হাঁ করো। আমি তো দাঁতে হাতে দিইনি। আরে আমার পায়ের উপর এসে দাঁড়িয়েছো। ও সরি সরি সরি। হ্যাঁ সরো। আমার পাটা একদম গেছে। বেশি বেশি করো না নবু। ওরে বাবারে, কি ব্যথা। বলছি তো গরম দুধ খাও একটু। আরে বাবা, ব্যথা দাঁতে নয়, পায়ে। এমন মারিয়ে দিলে। ও ব্যথা থাকবে না, দাঁতের ব্যথায় চাপা পড়ে যাবে। দুধ আনি নেবো একটু। শোনো, নরমে গরমে কতবার তোমাকে বলেছি অমন নবু নবু করে ডাকবে না। কেন, কি হয়েছে তাতে? আরে পাড়া প্রতিবেশী শুনলে ভাববেটা কি? আমাকে আর পাড়া প্রতিবেশী দেখিও না, বুঝলে? সবাইকে চেনা আছে। পাশের বাড়ি তোমার বন্ধু ওই অশ্বিনী বাবুর হস্তিনী বউ। আরে আস্তে আস্তে, কি হচ্ছেটা কি শুনতে পাবে যে। পাক শুনতে, কাউকে কেয়ার করি না আমি। শোনো, ও যদি হস্তিনী হয় তাহলে তুমি সিংহিনী। পড়তে আমার বউয়ের পাল্লায়। জানো, অশ্বিনী বাবুর বউ MA পাস, স্কুলের দিদিমণি। ও, অমনি নুলায় করে ছুপ ছুপ করে উঠলো। তার দিদিমণি বিয়ে করলেই তো পারতে, তাহলে আর দুধের ভাত বাটি এনে ধরতো না মুখে। কেন, কি করতো? খাতার বান্ডিল দেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও। তা মাসে মাসে 40,000 টাকা মাইনে আনে, টাকা এনে দেয় অশ্বিনী বাবুর হাতে। ওই আনন্দেই থাকো, টাকার বেলায় হিজ হিজ হুজ হুজ। মানে? অশ্বিনী বাবুকে জিজ্ঞেস করে দেখো না, একদিনও টাকা দেয়নি। চাইতে গেলে কি বলে জানো? কি? স্ত্রী ধনে নজর দিও না গুরু। হ্যাঁ, আপন হাজবেন্ডকে গুরু? হ্যাঁ, পতি পরম গুরু। আচ্ছা, অশ্বিনী বাবু এরকম ওয়াইফকে সহ্য করছে কি করে? হ্যাঁ, আমি হলে। আর আস্ফালন করো না নবু। তুমি হলে কি করতে শুনি? আমি বউকে হিট করতাম। দাঁত খুলে নিত একবারে। কি হলো কি হলো? ব্যথা করছে গো, বড্ড ব্যথা করছে। কেন? আমি একটু শোবো। ঠিক করবে বলছিল যে। তাও পারতাম। বধূরটা ও হত্যা টত্যা হবার আগেই কি করতে তুমি? আমি পালিয়ে যেতুম। অশ্বিনী বাবু কিন্তু তোমাদের 1 নম্বরের মেনি মুখ। শোনো, তবু কিন্তু তার ওয়াইফ তাকে কোনোদিন নাম ধরে ডাকেনি তোমার মতো। নাম ধরে ডাকেনি না? আমি অন্তত শুনিনি। তুমি সবার সামনে এমন নবু নবু করে ডাকো যে শুনে শুনে ছেলেটা পর্যন্ত কোনোদিন বাবা বলে ডাকলো না। বাজে বকো না তো।
আরে অফিস থেকে ফিরে আমি নিজের কানে শুনেছি। কি 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 শুনেছোটা কি? তোমার গুণধর পুত্র বলছে, মা তোমার নবু এলো। তা বেশি বয়সের সন্তান হলে মনে একটু আদুরে হয়। তা এমন হাদা গঙ্গারামের মতো চেয়ে থাকলে কেন? অশ্বিনী বাবুর স্ত্রী যে বলে না, ঠিকই বলে। আবার ওনার হয়েও হাত তুলছো? অশ্বিনী বাবুর নাম ধরে ডাকে না, তাতেই একবারে গদগদ। আমাদের বাড়িতে এই ঘরে এসে হস্তিনী বলে গেছে। কি বলেছে? না না, স্বামী যতই পোকা শোকা নড়ে ভোলা হোক না কেন, তাই বলে আমরা ওরকম কথা মুখেও আনতে পারি না। আরে বাবা, কি বলেছে সেটা বলবে তো। বলেছে বলেছে আমার কর্তাটি একটি পাঁঠা। হ্যাঁ, সে কি? আগে গাধা পর্যন্ত শুনেছি, ওটা এমন কিছু নয়, চালু হয়ে গেছে, সব স্ত্রী বলতে পারে। তাই বলে পাঁঠা? ভালগার ভালগার। বউয়ের রোজগার খাবে আর ভালগার খাবে না? দুধটা খেয়ে নাও নবু। কি হলোটা কি? বাবারে, আবার কট 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 করে উঠলো গো। আরে গরম দুধটা খাও না, কমে যাবে, খেয়ে নাও দুধটা। মাড়িটা খুব খুলেছে, দাঁড়াও দাঁড়াও, একটু সবুর করো। দাঁড়িয়েই তো আছি। না, এবার যেন মনে হচ্ছে একটু ব্যথাটা কম লাগছে। হ্যাঁ, একে নর্থ বেঙ্গলের ফ্লাড নাকি? একবার কমছে একবার বাড়ছে। ও ঘুম থেকে উঠলেই ব্যথা করে, এখন আধ ঘন্টা ধরেই চলবে। তা আধ ঘন্টা বাদে ঘুম থেকে উঠলেই তো পারো। মেঘ বালিকার জন্য রূপকথা। হ্যালো, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখা আবার। এখন পুরো বর্ষা চলছে,
তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সে রূপ কথা আমার একার। ঘরে গুজে দিন লিখতে লিখতে, ঘরে গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে। বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা পালায়, এদিক ওদিক ছুটে বেড়ায়। সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। আমাদের শেষ নিবেদন শ্রুতি নাটক। আসলে শ্রুতি নাটক আমরা প্রথমেই ধন্যবাদ দিচ্ছি মিলন মেলা কমিটিকে। আমরা প্রত্যেকেই জানি যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত, একটি এত বড় অনুষ্ঠান প্রতি বছর এমনভাবে চালিয়ে রাখা এবং মানুষের কাছে সাড়া সৃষ্টি করা কত কঠিন কাজ। এই কঠিন কাজ তারা অবলীলায় করে যাচ্ছেন আজ বেশ কয়েক বছর ধরে। তাদের আমরা অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি শঙ্কর সরকার মশাইকে। শঙ্কর সরকার মশাই এই অঞ্চলের অত্যন্ত বিশিষ্ট সংগঠক এবং সঞ্চালক। এই সংস্কৃতির বিভিন্ন ধারায় তার পদচারণা অব্যাহত রয়েছে। সবথেকে বড় কথা, তাকে ছাড়া ডায়মন্ড হারবারের কোনো অনুষ্ঠান প্রায় হয় না, এতটাই তার সংগঠনের গুণ। তাদের আমন্ত্রণে আমরা আজকে আপনাদের সামনে আসতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আমাদের আবৃত্তি এবং শ্রুতি নাটক অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর করো।
মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। প্রথমেই শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই শীতের শুভেচ্ছা এবং আগাম 2025-এর শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানে প্রথমে ছোটদের কিছু আবৃত্তি থাকছে, তারপরে শ্রুতি নাটক থাকবে। আমরা আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর সেই মহামানবের জন্মদিন। এ প্রসঙ্গে 1346 বঙ্গাব্দের 9ই পৌষ অর্থাৎ 25শে ডিসেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহামানবকে স্মরণ করে একটি রচনা লিখেছিলেন, সেটাই দিয়ে আমাদের প্রথম শুরু হচ্ছে। ধীরে ধীরে সে একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহে হে ঈশ্বর। এই পান পাত্র ওই দারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা। এই মেলা অর্থাৎ কচি কাচাদের একটা খুব আনন্দের জায়গা। এখানে আমরা এমন একটা রাজ্যে হয়তো যেতে চাই যেখানে সবাই আমরা খুব অন্যরকম ছন্দে চলব, সেরকম বোঝাবার জন্যে বা সেই অনুভূতি দেওয়ার জন্যে একটা কবিতা, এখন কবি চন্দননাথের কবিতা ছড়াপুর। জানো কি ছড়াপুরে ছড়ার ছড়া ছড়ি, ছড়িয়ে থাকে ছড়া সবখানে। যদিও এক বুড়ো কেবলই মাথা নাড়ে, না রে না, এখানেও সবটা নেই। ওখানে ছড়া ভাসে আকাশে মেঘ হয়ে, ওখানে পাখি গায়ে ছড়ার গান। ছড়ারে লুটো পুটি ধানের খেতে খেতে, ছড়ায় ভরে থাকে ফুল বাগান। দোকান পাতলে দিব্যি শোনা যায় ছড়ারি গান কল কারখানায়। চিমনিগুলো থেকে শুধুই ধোঁয়া নয়, মেঘের মতো ছড়া ছড়িয়ে যায়। হাওয়ায় ছড়া ভাসে, নদীতে দোলে ছড়া, ছড়ায় রোদ্দুর ছড়ার রং। ওখানে ছোট্টরা সবাই ছড়া হয়, ছুটির ঘন্টাটি বাজলে ঢং। ওখানে পথ পেয়ে ছড়ারা কেউ ছোটে, কেউ বা হয়ে যায় ঘাসের ফুল। ছুটির দিনে কেউ একলা একা ঘুরে, কেউ বা হাটে বাড়ি হুলুস ফুল। কেউ বা সারাদিন রৌদ্রে টোটো করে, কেউ বা রাত চড়া পাখিও হয়। জ্যোৎস্না হয়ে কেউ সারাটা রাত ছড়ে, তারার আলো হয় আকাশময়। যদিও ছড়া পুরে ছড়ার ছড়া ছড়ি, তবুও ওই বুড়ো বলবে রোজ যে ছড়া খুঁজছি তা কোথাও পাচ্ছি না। আমি তো খুঁজছি, তোরাও খোঁজ। এবার শুনুন একটি একক আবৃত্তি কবি শুভ দাশগুপ্তের কবিতা সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন সুজলা